আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিও লেকচারটা হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসির অষ্টম অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টারটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে একটু ডিটেইলি স্টার্ট করব। আজকে আমাদের টপিকটা খুবই সিম্পল হবে, তবে এই ব্যাপারটা আসলে আমাদের সূক্ষ্ম ধারণা থাকা দরকার। তো শুরুতেই চলো, প্রথমে আসা যাক। আমরা এখানে আসলে চারজন বিজ্ঞানীকে দেখতে পারতেছি। বিজ্ঞানী নিউটন, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী হাইগেন্স, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বিজ্ঞানী হেনরিক হার্টস। এখন ওনাদের ছবিগুলো আমি কেন দিলাম? এই প্রত্যেক বিজ্ঞানীরই আসলে আলোর তরঙ্গ নিয়ে বা আলোর তত্ত্ব নিয়ে বিভিন্ন ধরনের আবিষ্কার আছে এবং তারা প্রত্যেকেই আসলে এই ধরনের তত্ত্বগুলো নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তাদের এসব ব্যাপারে অনেক অভাবনীয় সাফল্য আছে। যেমন তোমরা এখানে দেখতে পারতেছো যে বিজ্ঞানী নিউটনের হচ্ছে আলোর কণিকা তত্ত্ব আছে, বিজ্ঞানী হাইগেন্সের হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তারা প্রত্যেকেই এই তত্ত্বগুলো প্রদান করেন। আর এখানে হেনরিক হার্টস আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রদান করেন। সবগুলোর সাল দেখো তো, তোমার হচ্ছে 1675, 1678, 1886, 1887, অর্থাৎ এই সবগুলোই কি 19 শতকে, অর্থাৎ বিংশ শতাব্দীর আগে যতগুলো তত্ত্ব ছিল এই সবগুলো তত্ত্ব তারা প্রদান করছেন বিংশ শতাব্দীর আগে। ঊনবিংশ শতাব্দীর শেষের আগ পর্যন্ত তারা মূলত এই ধরনের তত্ত্বগুলো প্রদান করছেন। এখন এছাড়াও তোমার নিউটনের কিন্তু বিভিন্ন পদার্থবিজ্ঞানের অনেক তত্ত্ব আছে, যেমন কি বল রিলেটেড তার 3টা সূত্র আছে, খুব ফেমাস 3টা সূত্র। তারপরে অন্যান্য যত সূত্র আছে সবগুলো সূত্র দিয়েই আমরা আসলে আমাদের পদার্থবিজ্ঞানের সব ঘটনাকে ব্যাখ্যা করতে পারতাম। এখানে স্পেসিফিক্যালি আলোর 4টা তত্ত্বের কথা বলা আছে, 4টা না, ঠিক 3টা তত্ত্বের কথা বলা আছে। এই 3টা তত্ত্ব মূলত ব্যাখ্যা করা সম্ভব। তারা কিন্তু এই তত্ত্বগুলো দিয়ে আলোর বিভিন্ন ঘটনাবলীকে ব্যাখ্যা করছেন। এখন এখানে ঘটনা হয়েছে কি, বিজ্ঞানী হেনরিক হার্টস সে করছে কি আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্বকে আসলে সুপ্রতিষ্ঠিত করছে। এখানেও আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব লেখা, আবার এখানেও আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব লেখা। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই তত্ত্বটা প্রদান করেন, আর হেনরিক হার্টস বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই তত্ত্বটাকে সুপ্রতিষ্ঠিত করেন। তো অর্থাৎ দেখো, এই যে একটা 86 সালে, একটা 87 সালে, অর্থাৎ 1 বছর পরে। এখন বিজ্ঞানী হেনরিক হার্টস যখন এই তত্ত্বটা নিয়ে কাজ করেন, তখন আকস্মিকভাবে উনি আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন, যার কারণে হেনরিক হার্টসকে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্টের আবিষ্কারক বলা হয়। এখন আলোক তড়িৎ আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দিয়েই উনি মূলত আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন। অর্থাৎ এটা দিয়ে যখন উনি গবেষণা করতেছিলেন, উনি তখন কিন্তু এই জিনিসটা আবিষ্কার করেন। কিন্তু মজার ব্যাপার হলো, উনি এই তত্ত্বটা দিয়ে আসলে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারেন নাই, যে আলোর তড়িৎ ক্রিয়াটা আসলে কেন হলো, ফটো ইলেকট্রিক এফেক্টটা আসলে কেন ঘটলো, এই জিনিসটা উনি ব্যাখ্যা করতে পারেননি। তবে এই জিনিসটার আবিষ্কারক তিনি। তো পরবর্তীতে দেখা গেল যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিভিন্ন ঘটনা, আলো রিলেটেড বিভিন্ন ঘটনা, যেমন এখানে আমি কয়েকটা ঘটনার নাম লিখছি, যেমন কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোর তড়িৎ ক্রিয়া, একটু আগে যেটা বললাম, কম্পটন ক্রিয়া, রমন ক্রিয়া, পারমাণবিক বর্ণালী, এই 5 রকমের সহ আর অনেক জিনিস। এটা হচ্ছে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারতেছিলেন না। ওনারা যত রকমের আলো রিলেটেড তত্ত্ব আবিষ্কার করছেন, সেই তত্ত্বগুলো এই জিনিসগুলোকে, এই ঘটনাবলীকে ব্যাখ্যা করতে ফেল করতেছে। তো এটা তো অবশ্যই একটা চিন্তার ব্যাপার যে এটা কেন হইতেছে, তাহলে এটাকে আমরা কিসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। বা এছাড়াও নিউটনের যতগুলো সূত্র আছে, নিউটনের সূত্রগুলো একটা নির্দিষ্ট ঘটনার জন্য আসলে অ্যাপ্লিকেবল ছিল। এর বাইরে আরও কিছু এক্সেপশনাল কিছু ঘটনা ছিল, যেটা আমরা সামনে জানতে পারবো। ওই ঘটনার ক্ষেত্রে আমরা আসলে নিউটনের সূত্রগুলো ব্যবহার করতে পারতেছি না। তাহলে এক্ষেত্রে কি করা যায়, এটা কেন হইতেছে? পরবর্তীতে দেখা গেল যে বিংশ শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ 1900 সামথিং সালে, তখন দুইজন খুবই ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞানী তারা তাদের ওয়ার্ল্ড ক্লাস 2টা তত্ত্ব নিয়ে আসেন, এবং এই তত্ত্ব 2টার মাধ্যমে আমরা আলো সহ যাবতীয় সকল ধরনের পদার্থবিজ্ঞানের তত্ত্বগুলোকে ব্যাখ্যা করতে পারি। সকল ধরনের ঘটনাকে ব্যাখ্যা করা যায়। এই যে আগের স্লাইডে যে কৃষ্ণবস্তু বিকিরণ সহ সবগুলো ঘটনা বললাম, সেই সবগুলো ঘটনাই আসলে তাদের সেই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যেমন এখানে দুইজন বিজ্ঞানীর নাম লেখা। একজন হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন, যার তত্ত্বটা তোমরা সবাই জানো, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব, এবং
ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে তিনি কিন্তু প্রিভিয়াস সবগুলো ঘটনাকে ব্যাখ্যা করেন। আবার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে বিভিন্ন ঘটনাকে, যেটা নিউটনের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেটাকে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো তাদের এই যে ঘটনাটা, তাদের এই যে নতুন তত্ত্ব আসলো, নতুন তত্ত্বের কারণে আমরা যে পদার্থবিজ্ঞানে একটা নতুন দরজা উন্মোচন করলাম, সেজন্য তাদের এই তত্ত্বটা আবিষ্কারের পর পদার্থবিজ্ঞান একটা নতুন অধ্যায় পদার্পণ করে, যেটাকে আমরা বলতে পারি মডার্ন ফিজিক্স, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা পদার্পণ করি। এর আগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, বিংশ শতাব্দীর আগ পর্যন্ত আমরা যা পড়ছি, যা জানছি পদার্থবিজ্ঞান সম্পর্কে, সেটা সব ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিজ্ঞান ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত। আর বিংশ শতাব্দীর প্রথম দিকে যেহেতু আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্ক সেই তত্ত্বগুলো আবিষ্কার করেন এবং যার মাধ্যমে সব ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হয়, এই তত্ত্বগুলোর কারণে নতুন যে পদার্থবিজ্ঞান শুরু হইল সেটাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। আমাদের এই চ্যাপ্টারটা মূলত এই আধুনিক পদার্থবিজ্ঞানকে কেন্দ্র করি, এবং এই আধুনিক পদার্থবিজ্ঞান কিভাবে আসলে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে, কিভাবে ব্যাপারগুলো আসে, এই ব্যাপারটাই আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিও লেকচারের মূল টপিক হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো চলো প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করি। এখানে দেখো, আমি প্রথমে সংজ্ঞা লিখছি কি, কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুর গতি বর্ণনা করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ আমাদের প্রসঙ্গ কাঠামোর বোঝার আগে আমাদের বোঝা দরকার এটার কাজ কি। এটা হচ্ছে গতি বর্ণনা করে। ওকে, গতি বর্ণনার জন্য গতি বর্ণনা করে, এই যে গতি বর্ণনা করা যায়। অর্থাৎ যে কোনো বস্তুর গতি, সেটা কি স্থির নাকি গতিশীল, এটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রসঙ্গ কাঠামো ব্যবহার করি। আমরা আসলে থিওরিটিক্যাল ব্যাখ্যা জিনিসগুলো দিয়ে আসলে তেমন একটা বুঝতে পারি না। আমরা যদি একটু ঘটনাগুলো দেখি এক্সাম্পলের মাধ্যমে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমি এখানে একটা ট্রেন আঁকি, ট্রেন বা বাস কিছু একটা আঁকলাম। ধরো এখানে মনে করো এখানে মেসি বসা আর এখানে রোনালদো বসা, ঠিক আছে। আর এখানে ধরো আমাদের বাংলাদেশের হামজা চৌধুরী বসা। এই ট্রেনটা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর আমাদের হামজা চৌধুরী ভাই স্থির, তার কোনো গতি নেই, বা গতি থাকলেও সেটা শূন্য। এখন আমরা যদি প্রথমে খেয়াল করি, আমাদের এখানে মেসি এবং হামজা চৌধুরী দুজন রোনালদোকে অবজার্ভ করবে, রোনালদোর গতিবিধি অবজার্ভ করবে। অর্থাৎ আমরা মেসির চোখ থেকে আমরা রোনালদোকে দেখব, এরপরে হামজা চৌধুরীর চোখ থেকে আমরা রোনালদোকে দেখব। মেসি দেখতেছে কি, যে সে আর রোনালদো একই ট্রেনের মধ্যে বসা, সে দেখবে যে রোনালদো স্থির, রোনালদো কোনো বেগে চলতেছে না, রোনালদো তার সিটের মধ্যে চুপচাপ স্থিরভাবে বসে আছে। হামজা চৌধুরী ট্রেনের বাইরে দাঁড়ায় কি দেখবে, সে কিন্তু স্থির, হামজা চৌধুরী কিন্তু স্থির, সে বাইরে দাঁড়ায় দেখবে কি মেসি রোনালদো দুইজনই একটা নির্দিষ্ট বেগে ডান পাশে মুভ করতেছে। এখন তাহলে তুমি বলো তো, এখানে কি মেসি সঠিক নাকি হামজা চৌধুরী সঠিক? এখানে কিন্তু আসলে কেউই ভুল না, দুইজনই সঠিক, কিন্তু তাদের রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো আলাদা। আচ্ছা, প্রসঙ্গ কাঠামোকে কিন্তু আসলে রেফারেন্স ফ্রেম বলে। এখন বলার সুবিধার্থে আমি রেফারেন্স ফ্রেম দিয়ে আসলে একটু বলার চেষ্টা করব। তো মেসির রেফারেন্স ফ্রেম আলাদা আর হামজা চৌধুরীর রেফারেন্স ফ্রেম আলাদা। হামজা চৌধুরী যেখানে দাঁড়ায় আছে সে কিন্তু স্থির, তার রেফারেন্স ফ্রেমটা স্থির। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ত্রিমাত্রিক স্থানের কথা বলা আছে। ত্রিমাত্রিক যে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য আমরা আসলে ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, যেখানে 3টা অক্ষ থাকে, 3 ডাইমেনশনাল। এটাকে আমরা এক্স অক্ষ বললাম, এটাকে বললাম ওয়াই অক্ষ, এবং এটাকে জেড অক্ষ। এখন হামজা চৌধুরী নিজেই যদি এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা অক্ষ হয়, তার থেকেই যদি আসলে অক্ষের 3টা দিক শুরু হয়, সে তার জায়গা থেকে, তার রেফারেন্স পয়েন্ট থেকে সে দেখবে কি রোনালদো গতিশীল। আবার সেম এই জিনিসটাকে যদি আবার মেসির জায়গায় নিয়ে আসি, মেসির জায়গা থেকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট কল্পনা করি, সে দেখবে রোনালদো স্থির, হামজা চৌধুরী গতিশীল। ওকে, তাহলে এখানে কেউই ভুল না,
এখানে কথা হচ্ছে যে তুমি কার সাপেক্ষে দেখবা, কার জায়গা থেকে তুমি ব্যাখ্যাটাকে করবা, গতিটাকে বর্ণনা করবা সেটা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আশা করি আমি বোঝাতে পারছি। এটার মাধ্যমে আমরা কি করলাম, গতি বর্ণনা করলাম যে বস্তুটা কি স্থির নাকি গতিশীল। এখন আসো, প্রসঙ্গ কাঠামো আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো আমরা যেহেতু প্রসঙ্গ কাঠামো সম্পর্কে পড়তেছি, আমরা জড় অজড় দুই রকমের কাঠামো নিয়েই পড়াশোনা করবো এখন। তো শুরুতেই আসো জড় প্রসঙ্গ কাঠামো কি। জড় প্রসঙ্গ কাঠামোটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে জড়তা জিনিসটা কি। জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, সে আজীবনই আসলে স্থির থাকতে চায়, অর্থাৎ এটার ভি হচ্ছে 0। আমরা যদি কোনো বল যদি প্রয়োগ না করি, ধরা যাক এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি, কোনো বল এখানে আমরা প্রয়োগ করিনি, তাহলে সে আজীবনই স্থির থাকবে, অর্থাৎ তার বেগ 0 থাকবে। আবার চিন্তা করা যাক যে আরেকটা বল, সে আজীবনই হচ্ছে এরকম 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, সে আজীবনই 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো সেক্ষেত্রে আমরা যদি তার উপর কোনো বল প্রয়োগ না করি, সে আজীবন এই গতিতেই চলতে থাকবে, যেদিকে সে যাইতেছিল সেই দিকেই সে যাইতে থাকবে। দুইটা বস্তুই আসলে জড়তার মধ্যে আছে। একজন আছে স্থিতি জড়তা, ওর ক্ষেত্রে এই জড়তা হচ্ছে স্থিতি, অর্থাৎ সে অলওয়েজ স্থির অবস্থায় থাকতে চায়। আর ওর ক্ষেত্রে হচ্ছে এটা গতি জড়তা, তাহলে সেকেন্ড বস্তুটা অলওয়েজ গতিশীল অবস্থায় থাকতে চায়। তো এই দুইটা বস্তুই জড়তার মধ্যে আছে। কতক্ষণ তারা জড়তার মধ্যে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম। এখন ধরা যাক আমি যদি বাইরে থেকে সত্যি সত্যিই একটা বল প্রয়োগ করি, এই বস্তুটার পক্ষে কি আর স্থির থাকা সম্ভব? সে দেখা যাবে যে বল প্রয়োগ করার কারণে, এদিকে বল প্রয়োগ করার কারণে সে আর এখান থেকে মানে এখানে আর স্থির থাকতে পারলো না, সে কিন্তু এদিকে গতিশীল হওয়া শুরু করলো, এদিকে সে গতিশীল হওয়া শুরু করলো, সে আর স্থির থাকতে পারলো না। আবার এই বস্তু তো অলরেডি এদিকে গতিশীল, তাহলে আমি ধরো এদিকে যদি আমি একটা বল প্রয়োগ করি, এদিকে যদি এফ বল প্রয়োগ করা হয়, ধরা যাক এই দিকটাতে এফ বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, আমাদের এই বস্তুটা কিন্তু তখন আর তার জায়গায় মানে সে যেদিকে যেতেছিল, যেই বেগে যেতেছিল সেই বেগটার থাকবে না, তখন তার বেগ চেঞ্জ হয়ে সে এদিকে যাবে, তার বেগেরও পরিবর্তন হবে, তার দিকেরও পরিবর্তন হবে, বেগের মানেরও পরিবর্তন হইতে পারে। অর্থাৎ সোজা কথায় তার বেগের পরিবর্তন হবে, অবস্থানে পরিবর্তন হবে, সে এদিকে যাওয়ার যে জড়তা ছিল সেটা আর থাকবে না। তাহলে এটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো তো এখনো বলিনি, মানে এটাই হচ্ছে জড়তা। এবার আসা যাক জড় প্রসঙ্গ কাঠামো আসলে কি। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা দেখি যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় তাকে জড় কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো বলে। এখানে কয়েকটা কিওয়ার্ডস আছে। প্রথম কথা হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা হচ্ছে জড়তার এবং নিউটনের, জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, এটা হচ্ছে সেকেন্ড কথা। এখন পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুইটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করি। ধরা যাক এখানে আমি একটা রেফারেন্স ফ্রেম আঁকতেছি, এক্স ওয়াই জেড আমি আর না দিলাম, তো এরকম আমি আর একটা কপি করি। এটা ধরা যাক আরেকটা রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম 1, এটা হচ্ছে ফ্রেম 2। এখন আমার এই ফ্রেমের মধ্যে আমি একটা বল রাখলাম, এই বলটার বেগ হচ্ছে 0, আর এখানে একটা বল রাখলাম। আচ্ছা, বলের বেগ নিয়ে কাজ না করি, আমরা হচ্ছে রেফারেন্স ফ্রেমের বেগটা চিন্তা করি। ধরা যাক আমার এই রেফারেন্স ফ্রেমটা, কালারটা চেঞ্জ করি, ধরা যাক আমাদের রেফারেন্স ফ্রেমটার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর সেকেন্ড রেফারেন্স ফ্রেম যেটা, এই সেকেন্ড রেফারেন্স ফ্রেমটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ধরা যাক 3 মিটার পার সেকেন্ড, সে এই ডান দিকে যেতেছে। তাহলে এই প্রথম বলটার জায়গা থেকে আমরা যদি দ্বিতীয় বলটাকে যদি খেয়াল করি, আমরা দেখব কি সে ধ্রুব বেগে 3 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে সে আসলে গতিশীল, ডান দিকে গতিশীল। আবার দ্বিতীয় বস্তুটার জায়গা থেকে যদি আমি প্রথম বস্তুটার দিকে তাকাই, আমি দেখব কি সে -3 মিটার পার সেকেন্ডে বাম দিকে গতিশীল।
অর্থাৎ যেহেতু প্রথম এই যে আমাদের দ্বিতীয় বস্তুটা যেহেতু ডান দিকে গতিশীল, সে যেহেতু ডান দিকে গতিশীল, তো বাই ডিফল্ট সে আরেকটা বস্তুকে বাম দিকে পিছনের দিকে যেতে দেখবে। আবার আমি যদি আরেকটা রেফারেন্স ফ্রেম আঁকি এখানে, আচ্ছা আঁকাটা হয় নাই, এখানে এটা 3 নম্বর বস্তু, তারও যদি বেগ 0 হয়, এই রেফারেন্স ফ্রেমটারও যদি বেগ 0 হয়, তাহলে এই দুইজন পরস্পরকে স্থির দেখবে, কিন্তু এই বস্তুটা একে গতিশীল দেখবে, আবার এই বস্তুটা একে গতিশীল দেখবে। কিন্তু যেভাবেই দেখুক না কেন প্রত্যেকেই কিন্তু আসলে ধ্রুব বেগে থাকবে, তাই না? যদি দেখে 3 মিটার পার সেকেন্ড, সে সবসময় 3 মিটার পার সেকেন্ডই দেখবে। সে যদি দেখে 0, তো সে সবসময় 0ই দেখবে। এটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখানে আরেকটা কথা হচ্ছে উল্লেখ্য, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র এবং জড়তার সূত্র প্রযোজ্য। প্রথমে যদি জড়তার সূত্র দেখি, জড়তার সূত্র আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে ও কি অলওয়েজ 0তে আছে, আর ও অলওয়েজ 3 মিটার। এই বস্তুটা দেখবে কি ও অলওয়েজ 3 মিটারেই যাবে। আবার এই বস্তুটা যেহেতু 0, ও একে দেখবে কি অলওয়েজ স্থিরই আছে, ও কিন্তু আসলে গতিশীল না, ও অলওয়েজ স্থির আছে। এই বস্তুটা ওকে দেখবে কি অলওয়েজ 3 মিটার পার সেকেন্ড গতিশীলই আছে। তাহলে তারা দুইটা আলাদা ফ্রেমেই তারা কিন্তু যে যার যার মতন তাদের জড়তা নিয়ে আছে, তাদের জড়তার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে জড়তার সূত্রটা দুই ক্ষেত্রেই কাজ করতেছে। তাহলে আমাদের রেফারেন্স ফ্রেম 1, রেফারেন্স ফ্রেম 2 দুইটাই আসলে কি জড় প্রসঙ্গ কাঠামো। আশা করি আমি বোঝাতে পারছি। এখন আরেকটা কথা বলছে যে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। নিউটনের গতিসূত্র কি? ধরা যাক আমি এখানে একটা এক্সাম্পল দিই। আচ্ছা একটু মুছি এটা। ধরা যাক আমি আমাদের এই প্রথম রেফারেন্স ফ্রেমে, আমাদের রেফারেন্স ফ্রেমটা তো স্থির, তাই না? ধরা যাক আমাদের কোনো একটা স্থির টেবিল, এটাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরলাম বা রেফারেন্স ফ্রেম ধরলাম। তো এই টেবিলের উপর থেকে আমি যদি একটা বলকে যদি ছাড়ি, এটা সোজা নিচে পড়বে না, এটা কিন্তু ডানে বা বামে যাবে না, এটা সোজা নিচের দিকে পড়বে। আবার আমাদের এই যে গতিশীল রেফারেন্স ফ্রেমটা আছে ধ্রুব বেগে, এটা ইম্পর্টেন্ট, ধ্রুব বেগ কথাটা ইম্পর্টেন্ট। ধ্রুব বেগে যেই রেফারেন্স ফ্রেমটা আছে, ধরা যাক এটা একটা ট্রেন, আমরা দ্বিতীয় যে রেফারেন্স ফ্রেমটা ধরলাম সেটাকে ধরলাম যেটা একটা ট্রেন। এটার মধ্যেও যদি আমি একটা বলকে যদি উপর থেকে ছাড়ি, এটা সোজা নিচে পড়বে, ডানে বা বামে যাবে না। তো দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের নিউটনের গতিসূত্র সমানভাবে প্রযোজ্য হচ্ছে। সেখানে কিন্তু আচ্ছা সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আমরা আমাদের আলোচনা আবার শুরু করি। তো একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে দুইটা রেফারেন্স ফ্রেমে যেহেতু ধ্রুব বেগে গতিশীল, সেই কারণে দুই জায়গাতে আসলে জড়তা কাজ করবে, দুইজনই তাদের নিজস্ব জড়তা নিয়ে চলতে থাকবে। আবার দুইটা ফ্রেমই কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে। দেখো কীভাবে প্রযোজ্য হয়, এটা একটা সিম্পল একটা এক্সাম্পল যদি দেই। আমি কিন্তু আমার প্রথমে বলটাকে, এই যে এই বলটাকে কিন্তু আমি কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে ও যেমন স্থির আছে ও আজীবনই স্থির থাকবে এই রেফারেন্স ফ্রেমে। যদি এখানে আমি এক্সটার্নাল একটা বল প্রয়োগ করি তাহলে সে গতিশীল হবে। আবার এইখানে সেকেন্ড যে রেফারেন্স ফ্রেমটা, এই সেকেন্ড রেফারেন্স ফ্রেমের মধ্যেও আমাদের এই বলটা কিন্তু 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখানে যদি আমি এক্সটার্নাল একটা বল প্রয়োগ করি, এদিকে যদি আমি একটা এক্সটার্নাল একটা বল প্রয়োগ করি, তাহলে আমাদের এই বস্তুটার বেগের দিক পরিবর্তন হবে, সোজা কথায় বেগ পরিবর্তন হবে। তো যতক্ষণ আমি করব না ততক্ষণ কিন্তু সে 3 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকেই যেতে থাকবে। তাহলে এখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। এই ধরনের ক্রাইটেরিয়া যখন পূরণ করবে, তাহলে আমরা সেই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে এরই ঠিক বিপরীতে আছে কি, আমরা পরবর্তী স্লাইডে দেখি। এর বিপরীতে আছে হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। একটু ছোট করে এক পাশে রাখি।
এবার আসো অজড় প্রসঙ্গ কাঠামো কি। প্রথমে আমরা সংজ্ঞা দেখি। যেসব প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল নয়। আমাদের আগেরটা কি, দুইটা রেফারেন্স ফ্রেমে ধ্রুব বেগে গতিশীল ছিল, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছিল। আর যে কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো আসলে কাহিনী কি। এখানে আমি আবার দুইটা রেফারেন্স ফ্রেম আঁকি। এটা হচ্ছে ফ্রেম 1, আর এটার মতনই আরেকটা ফ্রেম হচ্ছে ফ্রেম 2। এটা হচ্ছে ফ্রেম 2। ধরা যাক এই ফ্রেমটার ভ্যালোসিটি হচ্ছে 0। তাহলে এটার ভ্যালোসিটি যে 0, এটা ধ্রুব বেগে গতিশীল, বা আসলে গতিশীল না, স্থির, বাট এটার আসলে একটা ধ্রুব বেগ আছে, বেগের পরিবর্তন হইতেছে না। আর সেকেন্ড যে প্রসঙ্গ কাঠামোটা, এটাকে আমরা ধরলাম যে এটার একটা ত্বরণ আছে। ধরা যাক ত্বরণটা না লিখলেও চলবে, যে কোনো একটা ত্বরণ, যে কোনো র্যান্ডম একটা ত্বরণ, সে ত্বরণে এই দিকে গতিশীল। তাহলে যেই রেফারেন্স ফ্রেমের ত্বরণ আছে বা যে কোনো কিছু যদি ত্বরণ থাকে, তার বেগ কিন্তু v ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? তার বেগ কিন্তু আসলে কনস্ট্যান্ট না, তার বেগ কিন্তু চেঞ্জ হইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কথাটা, যে ধ্রুব বেগে গতিশীল, তাহলে এই ফ্রেমের সাপেক্ষে এই ফ্রেমটা ধ্রুব বেগে গতিশীল না। আবার দ্বিতীয় ফ্রেমের সাপেক্ষে প্রথম ফ্রেমটাও ধ্রুব বেগে গতিশীল না। এটা গেল আমাদের প্রথম কথা। তাহলে আমি কথাটা একটু মার্ক করি, ধ্রুব বেগে গতিশীল নয়। এটা আমরা প্রথম কথা খণ্ডন করলাম। এবার দ্বিতীয় কথা কি বলছে? জড়তার সূত্র আর গতিসূত্র, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। এই জড়তার ব্যাপারটাও কিন্তু আসলে নিউটনের কাছ থেকেই আসছে। নিউটনের প্রথম সূত্রই আসলে জড়তার সূত্র, আর ওভারঅল সবগুলো সূত্রই আসলে এখানে প্রযোজ্য হবে না। এখন জড়তার সূত্রটা আমরা এক্সপ্লেন করলে আসলে এখানে বলতে পারো, জড়তার সূত্র যদি প্রযোজ্য না হয়, আলটিমেটলি নিউটনের গতিসূত্রই প্রযোজ্য হবে না। ধরা যাক আমাদের এই বস্তুটা আবার আমরা এখানে প্লেস করলাম, এই বস্তুটা এখানে রাখলাম। এখন আমি কি বলছিলাম, যে আমি যদি এটাকে কোনো এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল যদি এখানে না দেই, আমাদের বস্তুর কোনো স্থান পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হবে না। বাহ্যিক বল যখনই দিব, তখনই সে তার অবস্থান পরিবর্তন করে এই জায়গাতে আসবে। তাহলে তার বেগ, যতক্ষণ না বল প্রয়োগ করব ততক্ষণ তার বেগ নির্দিষ্ট। বল প্রয়োগ করব, বল প্রয়োগের কারণে এখানে এই বল প্রয়োগ যখন করব, বল প্রয়োগের কারণে একটা ত্বরণ তৈরি হবে। এই ত্বরণের কারণে এই বস্তুটা যে কোনো একটা দিকে, যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে গতিশীল হয়। তাহলে এটা গেল প্রথম ব্যাপার। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করব না, কিন্তু বল প্রয়োগ করা ছাড়াও আমাদের এই বস্তুটা তার অবস্থান পরিবর্তন করবে। যেহেতু আমাদের এই ফ্রেমটা ডান পাশে এ ত্বরণে গতিশীল, আমাদের এই বস্তুটা আসলে বাম পাশে একটা বল অনুভব করবে। আমরা কিন্তু বল প্রয়োগ করিনি, কিন্তু তারপর এটা বল অনুভব করছে। এখন তোমরা হঠাৎ করে মনে করতে পারো, হ্যাঁ, এটা কেমনে সম্ভব? তো এটা একটা উদাহরণ দিই। চলো, ধরো এটা হচ্ছে আমাদের একটা বাস। ধরা যাক এই বাসটা শুরুতে একটা নির্দিষ্ট ধ্রুববেগে গতিশীল ছিল। এই বাসের উপর আমি একটা পেন্ডুলাম রাখলাম। এই পেন্ডুলামটা ধরো শূন্য মতন স্থির অবস্থায় ছিল। বাসটা যতক্ষণ নির্দিষ্ট বেগে গতিশীল ছিল, আমাদের এই পেন্ডুলামটাও কিন্তু কোনো মুভমেন্ট করেনি, ডানেও যায় নাই, বামেও যায় নাই, ও নির্দিষ্ট জায়গাতেই স্থির ছিল। কিন্তু যখনই আমি এখানে একটা ত্বরণ দিলাম, তখন হবে কি, হঠাৎ করে অ্যাক্সিলারেট করার কারণে হঠাৎ করে আমাদের এটা পিছের দিকে মুভ করবে। তখন জিনিসটা এমন থাকবে না, তখন জিনিসটা হবে এই যে এরকম, জিনিসটা এরকম হবে। আবার হঠাৎ করে যদি আমি একটা ব্রেক চাপ দিই, গাড়ি যদি ব্রেক চাপ দেয়, অর্থাৎ পিছনের দিকে যদি বল প্রয়োগ করে, তখন দেখা যাবে কি আমাদের এই পেন্ডুলামটা সামনের দিকে ঝুঁকে পড়ছে। এটা সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে, তুমি নিজে যখন বাসে থাকো, বাসকে যখন হঠাৎ করে যখন অ্যাক্সিলারেট করা হয়, স্পিড বাড়ানো হয়, তখন কি হয়, আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি। আমাদের উপর কি কোনো বল প্রয়োগ করা হয়? এখানে কি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে?
এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, কোনো বল দেওয়া হয়নি। দুঃখিত। তো এখানে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি, কিন্তু আমাদের বল প্রয়োগ করা ছাড়াও কিন্তু বস্তুটার কিন্তু গতি কী বলে, বস্তুটার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে জড়তার পরিবর্তন হয়েছে, জড়তার পরিবর্তন হয়েছে, জড়তার পরিবর্তন হয়েছে। তো আমরাও যখন বাসে বসা থাকি, আমরা সুন্দর মতন এই যেভাবে বসা থাকি, এটা ধরো হচ্ছে বাসের সিট, কিন্তু আমরা যখন মানে বাস যখন হঠাৎ করে অ্যাক্সিলারেট করে আমাদের মোশনটা একটু পিছনের দিকে থাকে, আমরা ফিল করি যে পিছনের দিকে একটা কোনো বল প্রয়োগ করা হয়েছে। আবার হঠাৎ যখন বাস ব্রেক করে আমাদের মনে হয় আমরা সামনের দিকে ঝুঁকা পড়ব, সামনের দিকে একটা বল আমরা ফিল করি। কিন্তু প্রকৃতপক্ষে বাস আমাদের উপর কিন্তু পিছনের দিকেও কোনো বল প্রয়োগ করা হয় না, সামনের দিকেও কোনো বল প্রয়োগ করা হয় না, কেউ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে না, কিন্তু আমরা ফিল করি যে আমাদের বল প্রয়োগ করা হইতেছে, এবং এর জন্য আমাদের জড়তারও পরিবর্তন হয়। এই জড়তারও পরিবর্তন হয়। তাহলে এখানে কিন্তু আমাদের নিউটনের গতিসূত্রটা মানলো না, কারণ নিউটনের কথাই হচ্ছে যে বস্তুর জড়তা চেঞ্জ করতে হলে ওর উপর বল প্রয়োগ করতে হবে, কিন্তু এই বস্তুর ক্ষেত্রে ওর জড়তা চেঞ্জ করতে গেলে বা ওকে গতিশীল করতে গেলে ওর উপর আসলে বল প্রয়োগ করতে হয় না, ও নিজেই আসলে গতিশীল হয়। এই ফ্রেমে থাকার কারণেই ও আসলে গতিশীল হয় নির্দিষ্ট একটা ত্বরণে, বা এই ফ্রেমে থাকার কারণে আসলে ওর জড়তাটার কনস্ট্যান্ট থাকে না, ওর জড়তার পরিবর্তন হয়। এই জন্য এই ধরনের ফ্রেমকে আসলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। তাহলে আমি যদি এখন বলি এটা যদি একটা টেবিল হয়, স্থির টেবিল, তাহলে এই স্থির টেবিলটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর একটা উদাহরণ। আর এটা যদি এ ত্বরণে গতিশীল একটা বাস হয়, তাহলে সেই গতিশীল এ ত্বরণে গতিশীল বা এ মন্দনে গতিশীল একটা বাস হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোর একটা উদাহরণ। তো এই ছিল আজকে আমাদের এই প্রসঙ্গ কাঠামোর লেকচারটা। আমি হচ্ছে এই স্লাইডটা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা কমেন্ট বক্স থেকে সুন্দর মতন দেখে নিবা। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে ফেসবুক গ্রুপে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বেটার কোয়ালিটির জন্য আমি ইউটিউব লিঙ্কটাও ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা ইউটিউব লিঙ্কে প্রেস করে তোমরা ইউটিউব থেকেও দেখতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।